কত বেলা হয়ে গেল, নবাবজাদি তো দেখছি এখনো ঘুম থেকে ওঠার নামই করছে না। খাদিজা, এই খাদিজা, সেই কখন সকাল হয়েছে, এখনো যে নাস্তা বানাসনি? আজকে কি আমাদের সবাইকে না খাইয়ে মেরে ফেলার মতলব করেছিস নাকি? তাড়াতাড়ি ওঠ, ওইদিকে সেলিনা বসে আছে মাথায় মেহেদি নেবে বলে। মা, কাল রাত থেকে আমার ভীষণ জ্বর, মাথাটাও খুব ব্যথা করছে, বিছানা থেকে উঠতে পারছি না। আজ না হয় তুমি আর সেলিনা মিলে সকালে নাস্তাটা বানিয়ে ফেলো, আমি দুপুরের রান্নাটা করে দেব। তোর সাহস তো কম না, তুই আমাকে আর আমার মেয়েকে বলছিস রান্না করতে? আমার মেয়ের যে দুধে আলতা গায়ের রং, রান্না করতে গেলে তো পুড়ে যাবে। তোর মতো নাকি কালো ভূত কোথাকার। নে, এখন আর কথা বাড়াস না, তাড়াতাড়ি উঠে রান্না করতে যা। ওই একটু জ্বর মাথা ব্যথায় তেমন কিছু আসে যাবে না। ওই দিকে আমার মেয়েটা আবার বসে আছে মাথায় মেহেদি দিবে বলে। নে, এখন আর শুয়ে থাকিস না তো, তাড়াতাড়ি যা, সকালে নাস্তাটা বানিয়ে মেহেদিটা বেটে দে। ঠিক আছে মা, তুমি ঘরে যাও, আমি নাস্তাটা বানিয়ে মেহেদিটা বেটে দিচ্ছি। রুবিনা ঘর থেকে চলে যাওয়ার পর খাদিজা তার মায়ের ছবিটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তুমি আমায় ছেড়ে এত তাড়াতাড়ি চলে গেলে কেন মা? রুবিনা খাদিজার সৎ মা। খাদিজার অনেক ছোট বয়সে তার মা মারা যায়। মেয়েটির মুখের দিকে তাকিয়েই তার বাবা আরেকটি বিয়ে করতে বাধ্য হয়েছিলেন। রুবিনা এ বাড়িতে এসেছিল খাদিজার মা হয়ে, কিন্তু খাদিজাকে তিনি কখনোই তার মেয়ে হিসেবে মেনে নিতে পারেনি। তাও দিন কাটছিল, কিন্তু বিপত্তি ঘটল তখন, যখন রুবিনার ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হলো। সেদিন থেকে খাদিজাকে তার উটকো ঝামেলা ছাড়া আর কিছুই মনে হতো না। খাদিজার বাবা সবসময় তার জন্য চিন্তায় থাকতেন এবং ভাবতেন যদি কোনো ভালো পাত্র পেতেন, মেয়েটাকে বিয়ে দিলে হয়তোবা মেয়েটা একটু শান্তিতে থাকতে পারত। খাদিজা, এ তুই কি করছিস মা? তোর না শরীর খারাপ? শুয়ে না থেকে বাড়ির এত কাজ করছিস যে? ও, বুঝেছি, তোর মা বলেছে বুঝি। না না বাবা, মা কেন বলতে যাবে? আমার শুয়ে থাকতে ভালো লাগছিল না, তাই ভাবলাম উঠে বাড়ির কাজগুলো সব করি। তুই না বললে কি হবে, আমি ঠিকই বুঝতে পারছি। তোর মাই তোকে বাড়ির সমস্ত কাজ করতে বলেছে, তাই না? দাঁড়া, আজকে ওর রক্ষে নেই। না না বাবা, বিশ্বাস করো, মা আমায় কিছু করতে বলেনি, আমি সব কিছু নিজের ইচ্ছাই করছি। তুমি দয়া করে মাকে কিছু বলো না। আচ্ছা, তুই ওদের হয়ে সব সময় কেন কথা বলিস মা? ওরা তোকে এত কষ্ট দেয়, এত অত্যাচার করে, তারপর ওদের হয়ে কথা বলিস? মা তো মাই হয় বাবা, মার বিরুদ্ধে কথা বলে আমি মা কথাটার অপমান করতে চাই না। একটু জ্বর হয়েছে কি হয়নি, নবাবজাদি শুয়েছিল সকালবেলা, ঘুম থেকে উঠিয়ে কাজ করতে পাঠিয়ে দিয়েছি। মা, তুমি খাদিজাকে যে জ্বর শরীরে কাজ করতে পাঠালে, বাবা দেখলে কিন্তু খুব রাগ করবে, দেখে নিও। নিকচি করেছি তোর বাবার রাগের। খুব এলেন। তাহলে তুই কি চাস, এই গরমে ওই গমগমে আগুনের সামনে বসে রান্না করবি? বাহ, জ্বর শরীরে মেয়েটাকে কাজ করতে পাঠিয়ে দিয়ে দুই মা মেয়ে তো ভালোই আড্ডা দিচ্ছ। কেন, তোমরা দুজন কি ওর সাথে একটু কাজে সাহায্য করতে পারতে না? এত নির্দয় তোমরা কি করে হও? পাঠিয়েছি, বেশ করেছি। এখন তুমি কি চাও, যে আমার মেয়ে ওই গরমের মধ্যে গমগমে আগুনের সামনে বসে রান্না করুক আর ওর মুখ পুড়ে কালো হয়ে যাক? আমার মেয়ের এমন দুধে আলতা গায়ের রং, আমি কিছুতেই নষ্ট হতে দেব না। তুমি বা তোমার মেয়ে একবেলা রান্না করলে তোমাদের গায়ের রং খুব নষ্ট হয়ে যাবে না? আর তাছাড়া তুমি তো মা। হোক খাদিজা তোমার পেটের মেয়ে নয়, কিন্তু মানবতার খাতিরে অন্তত আজকের দিনটা তো মেয়েকে রক্ষে দিতে পারতে। এই সব নীতি কথা তুমি অন্য কাউকে গিয়ে শোনাও। পেটের মেয়ে পেটের মেয়েই হয়, সতীনের মেয়ে কখনো নিজের মেয়ে হয় না, বুঝেছো? তোমাকে বিয়ে করাটাই আমার জীবনের মস্ত বড় ভুল। তখন যদি জানতাম, তাহলে আমার মেয়েটাকে এখন এই কষ্ট করতে হতো না। যাই হোক, তোমাকে এসব কথা বুঝিয়ে কোনো লাভ নেই, কারণ তুমি বুঝবে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি খাদিজার বিয়ে দেব। আজ বিকেলে ওকে দেখতে পাত্রপক্ষ আসবে। সৎমা হিসেবে না হোক, খাদিজা তোমাকে মা বলে ডাকে। অন্তত এই মা ডাকটার সম্মান জানিয়ে তুমি মেয়েটাকে একটু সাজিয়ে গুজিয়ে দিও। ওই তো হয়েছে যা মিশমিশে কালো গায়ের রং। তা অমন মেয়েকে দেখতে তুমি কোথাকার কোন ছেলেকে ঠিক করলে শুনি? ওই কালো মিশমিশে মেয়েকে দেখতেই এই গায়ের মোড়ল আর মোড়লের ছেলে বিকেলবেলা আসবে। আমি কিছুতেই সেলিনার আগে খাদিজার বিয়ে হতে দেব না। তাই আজকে ওরা খাদিজাকে নয়, সেলিনাকে দেখবে। আর এর যদি অন্যথা হয়, তাহলে এই সংসারে কিন্তু আর অশান্তির শেষ থাকবে না, এই আমি বলে দিলাম। তুমি যে কি ধরনের অশান্তি করবে তা আমি খুব ভালো করেই জানি।
আমার মেয়েটাকে আরো বেশি শাস্তি দিবে, তাই তো? তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো, কিন্তু একটা কথা মনে রেখো, এই পাপের শাস্তি তুমি একদিন ঠিক পাবে। আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে। এখন যাও তো, আমার মাথা খেও না। আমার মেয়েটাকে একটু পরিপাটি করে সাজাই। মোড়লে ছেলে বলে কথা, যদি পছন্দ না হয়। মোড়ল মশাই, এখানে যা যা কিছু দেখছেন সব কিন্তু আমার মেয়ে নিজের হাতে রান্না করেছে। একটু খেয়ে দেখুন। বাবা, তোমার তো তাহলে অনেক গুণ দেখছি। পায়েসও আছে? আচ্ছা মা, এই পায়েসটা তুমি কিভাবে রান্না করেছো? এ আর এমন কি, চাল ডাল হলুদ মরিচ এইসব দিয়েই তো পায়েসটা রান্না করেছি। খেয়ে দেখুন, আপনার অনেক ভালো লাগবে। রহিম সাহেব, আপনার মেয়ে কিন্তু খুব ভালোই মজা করতে পারে। আমি আরও অনেক কিছুই করতে পারি। সুন্দর করে মেকআপ করতে পারি, মানুষের সাথে ঝগড়া করতে পারি, আরও অনেক কিছু। তুই থাম তো, মোড়ল মশাই, আপনি কিছু মনে করবেন না। ও এগুলো সব এমনি বলেছে। মোড়ল মশাই, ওর নাম সেলিনা, আমার ছোট মেয়ে। এইসব খাবার দাবার ও কোনো কিছুই রান্না করেনি, রান্না করেছে আমার বড় মেয়ে। ওর নাম খাদিজা। দাঁড়ান, এক্ষুনি ডাকছি। খাদিজা, খাদিজা, একটু এদিক আয় তো মা। খাদিজা তার বাবার ডাক শুনতেই বাইরে এলো এবং সবাইকে সালাম দিল। এই হচ্ছে আমার বড় মেয়ে খাদিজা। নিজের মেয়ে বলে বলছি না, এই তল্লাটে এমন মেয়ে আপনি আর একটিও খুঁজে পাবেন না। তাদের মধ্যে আরও অনেকক্ষণ কথা হলো, কিন্তু মোড়ল মশাই এখনই কিছু জানালেন না। যাওয়ার সময় বলে গেলেন তিনি দু একদিনের মধ্যেই তার সিদ্ধান্ত জানিয়ে দেবেন। এত চিন্তা করিস কেন তুই? অমন কালো ভূতকে আজকাল কে বিয়ে করতে চায় শুনি? তোকেই পছন্দ করবে দেখিস। হ্যাঁ, সেই আশাতেই থাকো। উপরে আল্লাহ বলেও তো একজন আছেন। আল্লাহ তার বিচার করেছেন। তারা তোমার মেয়ে সেলিনাকে নয়, খাদিজাকে পছন্দ করেছে। তারা এরকম কালো ভূতের মতো মেয়েকেই চায়, যার মন সুন্দর। এখন যাও, তাড়াতাড়ি এক গ্লাস পানি নিয়ে এসো, আমি দোকানে যাব। রহিম সাহেব পানি খেয়ে দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। মা, আমার বোধহয় আর মোড়লের বাড়ির বউ হওয়া হলো না। সব সময় এরকম ফ্যাস ফ্যাস করে কাঁদিস না তো। এখন তাড়াতাড়ি যা, খাদিজাকে ডেকে নিয়ে আয়। বলবি মা রান্নাঘরে ডেকেছে। আমি এইদিকে আমার জ্বালায় মরছি, আর তুমি রান্না নিয়ে পড়ে আছো। তোর মতো বোকা হাদা মেয়ে কি করে যে আমার পেটে জন্মালো জানি না বাপু। এখন যেটা বলেছি তাড়াতাড়ি সেটা কর। মা, সেলিনা বলল তুমি আমায় ডেকেছো। আজ হঠাৎ তুমি রান্নাঘরে কেন? ভাবছি আজ থেকে রান্না বান্না সব আমি করব। তোর তো সামনে বিয়ে হয়ে যাবে, এই গমগমে আগুনের সামনে বসে রান্না করলে তোর সুন্দর মুখটা পুড়ে যাবে না? কিন্তু দেখ না, এত বড় পাতিল যে আমি তুলতেই পারছি না, একটু তুলে দে না। আমি থাকতে তোমার রান্না বান্না করার কি দরকার? যতদিন আমি এ বাড়িতে আছি আমিই করব। এখন তুমি যাও, একটু বিশ্রাম নাও, আমি সব করে দিচ্ছি। যেই না খাদিজা হাঁড়িটি তুলতে যাবে অমনি তার সৎ মা তার মুখটা চুলার আগুনে চেপে ধরলো। এ কি মা, এ তুমি কি করছো? ছেড়ে দাও মা, ছেড়ে দাও। আমি যে পুড়ে যাচ্ছি, আমার যে খুব যন্ত্রণা হচ্ছে। ছাড়ো মা। যন্ত্রণা হচ্ছে না? খুব যন্ত্রণা হচ্ছে। এত বছর যে তুই আমাকে যন্ত্রণা দিয়েছিস তার বেলা তুই কি ভেবেছিস? তোর মতো এত কালো কুৎসিত মেয়ে আমার অমন সুন্দরী মেয়েকে টেক্কা দিয়ে মোড়লের ছেলেকে বিয়ে করবি? আমি মোড়লের ছেলেকে বিয়ে করব না মা। আমি বাবাকে বলে দেব তুমি সেলিনার সাথেই মোড়লের ছেলের বিয়ে দিও, কিন্তু আমাকে ছেড়ে দাও। আমার খুব ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। ছেড়ে দাও মা। ছেড়ে দিতে পারি এক শর্তে। তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি, আর কোনোদিনও ফিরে আসবি না। আর যদি ফিরে এসেছিস, আজকে তো মুখ পুড়িয়েছি, এরপরে সারা শরীর পুড়িয়ে দেব। আমি চলে যাচ্ছি মা, আমি চলে যাচ্ছি। ছোটবেলা থেকে তোমাকে অনেক যন্ত্রণা দিয়েছি, কখনো বুঝতে পারিনি। আর যন্ত্রণা দেব না মা। তুমি শুধু বাবার একটু খেয়াল রেখো। ও নিয়ে তোকে চিন্তা করতে হবে না। যত সব আদিক্ষেতা, এখন দূর হয়ে যা। আমি চলে যাচ্ছি মা, আর কোনো দিন এই কালো মেয়ের মুখ তোমাকে দেখতে হবে না। হ্যাঁ তাই যা, আর কখনো এ বাড়িতে ফিরে আসবি না। খাদিজা দৌড়ে বাড়ি থেকে চলে গেল। খাদিজাকে তাড়িয়ে দিলে বাবাকে কি বলবে? ওসব নিয়ে তুই চিন্তা করিস না, আমি সব ভেবে রেখেছি। বলবো বিয়ে করবে না বলে প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে। খাদিজা মনের দুঃখে কষ্টে জঙ্গলের দিকে দৌড়াতে লাগলো।
তার কাছে এখন আর এই পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো মানে নেই। সে ভাবল জঙ্গলের গভীরে গেলে হয়তোবা কোনো হিংস্র প্রাণী তাকে খেয়ে ফেলবে। জঙ্গলের কিছু দূর যেতেই তার সাথে দেখা হয়ে গেল এক বুড়িমার। কি ব্যাপার বাছা, এই জঙ্গলে তুমি একা একা কি করছো? আমার সৎমা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে বুড়িমা, তাই মনের দুঃখে কষ্টে এই জঙ্গলে এসেছি। আমার উপরে মেহেরবানি করে যদি কোনো হিংস্র জন্তু আমাকে খেয়ে ফেলে। সে না হয় বুঝলাম, কিন্তু তোমার সারা মুখ এরকম পুড়ল কি করে? কি হয়েছে বাছা, আমাকে একটু বলো দেখি। খাদিজা বুড়িমাকে তার জীবনের সমস্ত ঘটনা খুলে বলতে লাগলো। তার মায়ের মৃত্যুর পর তার বাবার আরেকটি বিয়ে করা এবং সেই সৎমা আজ পর্যন্ত তাকে যে নির্যাতন করেছে তার সব কিছুই খুলে বলতে লাগলো। ও, এই ব্যাপার, চলো আমার সাথে, দেখি তোমাকে কে ঘর থেকে বের করে দেয়। তুমি আমার সৎমাকে চেনো না বুড়িমা, আমি এবার গেলে আমাকে পুড়িয়েই মেরে ফেলবে। আমি থাকতে তোর কোনো ভয় নেই, তুই চল আমার সাথে, আমি সব ঠিক করে দেব। এই বলে বুড়িমা আর খাদিজা বাড়ির পথে রওনা দিল। তোকে না বলেছি এই বাড়িতে আর ফিরে আসবি না? সাথে এই বুড়িটা আবার কে? আমি আসতে চাইনি মা, এই বুড়িমা আমাকে জোর করে নিয়ে আসলো। এই বুড়ি, তুই কে? ওকে আমি এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, তোর সাহস কী করে হলো ওকে এই বাড়িতে ফিরিয়ে আনার? আমি কে সেটা তুই এখনই বুঝতে পারবি। মুহূর্তের মধ্যেই বুড়িমা একটি পরীতে রূপান্তরিত হলো এবং সে তার জাদু লাঠি দিয়ে সেলিনা এবং খাদিজার উপরে জাদু করলো। এ আমার কি হলো মা? আমার এত সুন্দর দুধে আলতা গায়ের রং, আমার সারা মুখ যে পুড়ে গেল। এ তুমি আমার মেয়ের সাথে কি করলে? ঠিক করে দাও বলছি, আমার মেয়ের মুখ এখনই ঠিক করে দাও, না হলে তোমার কিন্তু ভালো হবে না। এতদিন ধরে এই এতিম মেয়েটার উপরে যে অন্যায় করে এসেছিলি, এটা তারই শাস্তি। তুই যত খাদিজার সাথে ভালো ব্যবহার করবি, তোর মেয়ের পোড়া মুখ ততই ঠিক হতে থাকবে। কিন্তু যদি তুই খাদিজার সাথে খারাপ ব্যবহার করিস, তোর মেয়ের পোড়া মুখ কোনোদিনও ঠিক হবে না। এই বলে পরীটি সেখান থেকে চলে গেল। মা, তুই ফিরে এসেছিস? মা, তুই ফিরে এসেছিস? সেই সকাল থেকে তোকে আমি খুঁজে মরছি, কোথাও খুঁজে পাচ্ছি না। শুধু মনে মনে আল্লাহকে ডাকছিলাম, আল্লাহ আমার মেয়েটাকে ফেরত পাঠিয়ে দাও। আল্লাহ আমার ডাক শুনেছে মা, তুই ফিরে এসেছিস। মা, তুই ফিরে এসেছিস। আমাকে যে ফিরে আসতেই হতো বাবা, তোমাকে ছাড়া যে আমিও থাকতে পারবো না।